আমি মোহাম্মদ আলী আকবর তোমাদের জুলজি সাবজেক্টের প্রথম চ্যাপ্টার পড়াবো। যেহেতু তোমরা প্রথম বর্ষ, তাই না? আচ্ছা, এখন আমরা জানবো জুলজি কোথায় থেকে উৎপত্তি হলো, জুলজি কাকে বলে, এই জুলজি সাবজেক্ট সম্বন্ধে। তা এখন তার আগে একটু পিছনে যাবো, সেটা হচ্ছে যে বায়োলজি। এই বায়োলজির বাংলা হচ্ছে জীববিজ্ঞান। এই তো এখন দুটা গ্রিক শব্দের সমন্বয়ে এই বায়োলজি শব্দটির উৎপত্তি। একটা হচ্ছে গ্রিক বায়োস ইজ ইকুয়াল টু জীবন, আর লগোস ইজ ইকুয়াল টু জ্ঞান। তাহলে কি হলো, অভিধানিক অর্থে এটাই বুঝবো, জীবন সম্বন্ধে জ্ঞান অর্জনকে বলবো কি বায়োলজি। আর এই বায়োলজি সাবজেক্ট থেকেই এই বায়োলজি সাবজেক্ট থেকে দুটা সাবজেক্টের উৎপত্তি। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এইভাবে তাহলে জীববিজ্ঞানের একটা শাখার নাম হচ্ছে প্রাণী বিজ্ঞান, তাই না? প্রাণী বিজ্ঞান। এখন আমি এই প্রাণী বিজ্ঞান সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করব। তাহলে প্রাণী বিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী সম্বন্ধে, মানে জীববিজ্ঞানের যে শাখা অধ্যয়ন করলে প্রাণী সম্বন্ধে যাবতীয় জ্ঞান অর্জন করা যাবে, সেই শাখাকে আমরা কি বলবো? প্রাণী বিজ্ঞান। এই প্রাণী বিজ্ঞান সাবজেক্টটা আবিষ্কার করলো কে? গ্রিসের অধিবাসী তরুণকালে নাম করা বিজ্ঞানী অ্যারিস্টোটল। তাহলে প্রাণী বিজ্ঞানের জনক কে হলো? অ্যারিস্টোটল। এই অ্যারিস্টোটল প্রাণী বিজ্ঞান সাবজেক্ট উৎপন্ন করলো। মানে বিশ্বে যত রকমের প্রাণী আছে, সব প্রাণী, জন্তু বলো প্রাণী বলো, সব প্রাণী সম্বন্ধে জ্ঞান অর্জন করা যাবে। আচ্ছা, এখন এই প্রাণী বিজ্ঞানকে জানার জন্য আবার তিনটা ভাগে ভাগ করলো। একটা হচ্ছে বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান, আর আরেকটা হচ্ছে ফলিত প্রাণীবিজ্ঞান, আর আরেকটা হচ্ছে বিশেষায়িত প্রাণীবিজ্ঞান। তিন ভাগে ভাগ। এখন এই সারা বিশ্বে প্রাণী সম্বন্ধে জানার জন্যে এ বিজ্ঞানী কী করলো? প্রাণী বিজ্ঞানকে প্রধানত দুই ভাগে ভাগ করলো। একটা হচ্ছে কি অ্যানাইমা ইনভার্টিব্রেট, আর একটা হচ্ছে ইনাইমা ভার্টিব্রেট, মানে মেরুদণ্ডী প্রাণী। আর আরেকটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, দুই নম্বরে ভাগ করলো মেরুদণ্ড প্রাণী। তাহলে অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী প্রাণী দুই ভাগে ভাগ করলো। মানে যে সমস্ত প্রাণীতে এই যে পিঠের দিকে শিরদাঁড়া বা মেরুদণ্ড থাকে, তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। আর যে সমস্ত প্রাণীর কি হচ্ছে মেরুদণ্ড থাকে না, সেগুলোকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী বা ইনভার্টিব্রেট অ্যানিমাল। আর এটা হচ্ছে ভার্টিব্রেট অ্যানিমাল। এ বাদেও
তোমার আমার এবং সকলের জানার জন্য কি করলো, এই সারা বিশ্বের প্রাণীদের জ্ঞান অর্জনের জন্যে গোটা বিশ্বের প্রাণীকে প্রধানত 10টা পর্বে ডিভাইডেড করলো। সেই 10টা পর্ব আগে ছিল, এখন করেছে মোট 9টা পর্ব। যেহেতু 10টার 1 নম্বর পর্ব যেটা প্রোটোজোয়া, সেটাকে উপজগতে বা জগতের মর্যাদা দান করে সেটাকে ডিভাইড করা আর 3-4টি পর্বে বিভক্ত করেন। আচ্ছা যাক, আমরা যে 9টা পর্ব পাবো, সেই 9টা পর্ব প্রধানত 9টা পর্বের প্রাণী সারা বিশ্বে ছিটিয়ে ছুটিয়ে ছড়িয়ে আছে। 1 নম্বর পর্বের নাম হচ্ছে কি পরিফেরা। পরিফেরা। 2 নম্বর পর্বের নাম হচ্ছে নাইডেরিয়া। 3 নম্বর পর্বের নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস। 4 নম্বর পর্বের নাম হচ্ছে কি নেমাথেলমিনথিস। নেমাথেলমিনথিস। তাহলে কটা পেলাম? 4টা পেলাম। 1 নম্বর হচ্ছে পরিফেরা, 2 নম্বর হচ্ছে নাইডেরিয়া, 3 নম্বর হচ্ছে প্লাটিহেলমিনথিস, 4 নম্বর হচ্ছে নেমাথেলমিনথিস। নাইডেরিয়ার আগের নাম ছিল কি সিলেন্টারাটা পর্ব, এখন নাম দিয়েছে নাইডেরিয়া পর্ব। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথিস, নেমাথেলমিনথিস, এটা হচ্ছে পূর্ব নাম, এখন নাম হচ্ছে নেমাটোড বা নেমাটোডা। এইবার 5 নম্বর পর্বের নাম হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা। 6 নম্বর পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। 7 নম্বর পর্বের নাম হচ্ছে মলাস্কা। 8 নম্বর পর্বের নাম হচ্ছে একাইনোডার্মাটা। 9 নম্বর পর্বের নাম হচ্ছে করডাটা। তাহলে কটা পর্বে ভাগ করলো? মোট 9টা পর্বে। 1 নম্বর হচ্ছে কি পরিফেরা। এই পরিফেরা পর্বকে আমরা এখন জানবো, তাহলে বুঝতে পারবো যে এই পর্বের অন্তর্ভুক্ত কোন কোন প্রাণীগুলো। আচ্ছা, গ্রিক পরি বা পোরাস। গ্রিক পোরাস ইজ ইকুয়াল টু ছিদ্র। আর ফেরি, FERI, ফেরি মানে বহন করা। তাহলে কি বললাম, পরিফেরাকে যদি ভাঙে গ্রিক শব্দে ভাঙতে যা দেখছি, পোরাস ইজ ইকুয়াল টু ছিদ্র, ফেরি ইজ ইকুয়াল টু বহন করা। তাহলে বিশ্বে যে সমস্ত প্রাণীগুলান ছিদ্র দ্বারা অধ্যাসিত, দেহে সমস্ত দেহে ছিদ্র বিদ্যমান, ছিদ্র বহন করে, সেই সমস্ত প্রাণীগুলানকে পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত করেছে বৈজ্ঞানিক মহল। তাহলে কি হলো, এটাই আমরা জানতে চাচ্ছি। একেবারে আইডেন্টিফাই ক্যারেক্টার হবে এই পর্বের প্রাণীদের কে সমস্ত দেহে ছিদ্র দ্বারা অধ্যাসিত থাকবে, ছিদ্রযুক্ত বিশিষ্ট প্রাণী। যেমন এক্সাম্পল হচ্ছে কি সাইকন। নাম কি সাইকন। চিত্রটা কেমন হবে এই প্রাণীর দেখে নিই আমরা।
এইগুলো হচ্ছে ক্ষুদ্র 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 প্রত্যেকটা দেহে ছিদ্র বিদ্যমান। ফিগার হচ্ছে সাইকন। তাহলে এদের দেহটা কি হবে? ছিদ্র দ্বারা অধ্যাসিত। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা বহুকোষী প্রাণী, কোষগুলান কোনো অঙ্গতন্ত্র গঠন করতে পারে না। এদের কি থাকবে? ত্বক যেটা সেটা হচ্ছে স্পিকিউল, স্পিকিউল বিদ্যমান থাকবে। তারপর হচ্ছে কি এদের নালীতন্ত্র বিদ্যমান থাকবে। যেহেতু দেহে কোনো রক্ত সংবহনতন্ত্র নেই, সেহেতু এই নালীতন্ত্রের মাধ্যমেই এরা সমস্ত কাজ সম্পূর্ণ করে থাকে। কারা? এই পরিপ্রা পর্বের প্রাণীগুলা। এক্সাম্পল সাইকন। তারপর হচ্ছে স্পঞ্জিলা। তারপর হচ্ছে কি স্পঞ্জিলা। তারপর হচ্ছে স্পঞ্জিয়া। এই যে প্রাণীগুলান, এই প্রাণীগুলানের দেহে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রবান বিদ্যমান থাকবে। এরা হচ্ছে বহুকোষী প্রাণী। এদের দেহে থাকবে স্পিকিউল, তারপর থাকবে নালীতন্ত্র। বোঝা গেছে? এই গেল পরিফেরা পর্বের বর্ণনা। এবার চলে আসবো নাইডেরিয়া। গ্রিক নাইট ইজ ইকুয়াল টু ছোড়া, কণ্ঠ, মানে কণ্ঠকৃত থাকবে। এদের দেহটা কি হবে? লম্বা সিলিন্ডারের ন্যায় দেহ হবে, লম্বা সিলিন্ডারের ন্যায়। এদের কি থাকবে? এন্টোরন নামক দেহগহ্বর বিদ্যমান থাকবে। বোঝা গেছে? তারপরে থেকে এরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। এই নাইডেরিয়া এই পর্বের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। মানে জীবের ভ্রূণ অবস্থায় দুটো স্তর থাকবে। এদেরকে বলা হবে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, যেটা হচ্ছে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। এই এক্টোডার্ম এন্ডোডার্মের মধ্যে কি থাকবে? মেজোগ্লিয়া নামে এক প্রকার থকথকে জেলের মতো পদার্থ থাকবে। সেই স্তরটার নাম হচ্ছে কি? মেজোগ্লিয়া। যেমন এক্সাম্পল হচ্ছে কি এই নাইডেরিয়া পর্বের এক্সাম্পল উদাহরণ হচ্ছে হাইড্রা ভালগারিস। হাইড্রা ভালগারিস। এটা চিত্র যদি দেখতে চাই তাহলে হবে হাইড্রার চেহারা। ফিগার হচ্ছে হাইড্রা। ভালগারিস। এই প্রাণীগুলো কি হবে? মিঠা পানিতে বসবাস করে। মিঠা পানি বলতে কি বোঝে? নদী, নালা, খাল, বিল, ঝর্ণা ইত্যাদি পানিতে এরা বসবাস করে। কে? হাইড্রা ভালগারিস। তারপর হচ্ছে এদের দেহে কি থাকবে? পলিপ এবং মেডুসা থাকবে। এরা হচ্ছে পলিপ এবং মেডুসা বিদ্যমান দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। দেহটা হবে সিলিন্ডারের ন্যায়, মানে লম্বা। মুখের দিকে কি থাকবে? কর্ষিকা বিদ্যমান থাকবে। কর্ষিকার মধ্যে কি থাকবে? ছোট্ট একটা উঁচু স্থান থাকবে, যাকে বলা হবে হাইপোস্টম। কি বলা হবে? হাইপোস্টম, যার বাংলা মুখ ছিদ্র। এই গেল নাইডেরিয়া পর্বের বর্ণনা, যেটাকে পূর্বে নাম দেখা ছিল স্লেন্টারেটা। পূর্বের নাম কি ছিল? স্লেন্টারেটা। এইবার চলে আসবো 3 নম্বর পর্ব, যার নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। গ্রিক প্লাটি ইজ ইকুয়াল টু চ্যাপ্টা। গ্রিক প্লাটি is equal to chapter। আর helminthes is equal to কৃমি। তাহলে কৃমির মতো চ্যাপ্টার যে প্রাণীগুলান, সেই প্রাণীগুলান হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত। তাহলে কি পেলাম?
এই পর্বের প্রাণীদের দেহটা কি হবে অভিধানে করতে চ্যাপ্টা পাতার ন্যায়, চ্যাপ্টা পাতার ন্যায় সদৃশ্য একটি প্রাণী। যেমন এক্সাম্পল হচ্ছে কি ফ্যাসিওলা, হেপাটিকা, টিনিয়া, সোলিয়াম ইত্যাদি। তাহলে এদের দেহটা হবে চ্যাপ্টা এবং পাতার ন্যায় সদৃশ্য। এরা হচ্ছে কি চ্যাপ্টা আকৃতির প্রাণী। এক্সাম্পল আমি কি দিলাম ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা হেপাটিকা। তারপর হচ্ছে টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম। এই হলো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। আর প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীগুলো হবে চ্যাপ্টা সদৃশ্য পাতা আকৃতি। ফ্যাসিওলা হেপাটিকার চিত্র যদি দেখতে চাই তাহলে ঠিক এরকম। এদের প্রধান বৈশিষ্ট্য কি হচ্ছে ফ্লেম সেল, শিখা কোষ বিদ্যমান থাকবে। কি থাকবে ফ্লেম সেল, ফ্লেম সেল শিখা কোষ বিদ্যমান থাকবে। তাহলে পারলাম কি এদের বৈশিষ্ট্য এরা দেহটা হবে চ্যাপ্টা আকৃতির এবং পরজীবী, আবার কিছু কিছু মানে সজীবীও আছে। তারপর হচ্ছে এদের বসবাসের জন্য কি হবে পোষকের প্রয়োজন হতে হবে। তারপর হচ্ছে কি এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রেচনাঙ্গ হিসাবে সেটা হচ্ছে কি ফ্লেম সেল শিখা কোষ বিদ্যমান থাকবে। এই হলো প্লাটিহেলমিনথিসের বর্ণনা। এইবার আমরা চলে আসবো নেমাথেলমিনথিস। কয় নম্বর আসবে এবার 4 নম্বরের পর্ব। এই যে আমরা পর্বগুলোর এক একটা বৈশিষ্ট্য দেখছি এবং মিলাচ্ছি, পেয়ে যাচ্ছি যে প্রাণীগুলো কেমন হবে। যেমন পরিফেরা পোরাস ছিদ্র বহন করবে, যার নাম হচ্ছে সাইকন, স্পঞ্জিলা, ইওস্পঞ্জিয়া ইত্যাদি। তারপর পেলাম কি নাইডেরিয়া, নাইডেরিয়া প্রাণীগুলো কেমন হবে লম্বা সিলিন্ডারের ন্যায়, যার নাম হচ্ছে কি হাইড্রা। তারপর হচ্ছে কি ম্যাট্রিপ্রয়েড, তারপর হচ্ছে কি ওবেলিয়া, তারপর হচ্ছে কি। তাহলে এই যে প্রাণীগুলো পাইলাম, এই প্রাণীগুলো নাইডেরিয়ার বৈশিষ্ট্য আমি বললাম দেহটা লম্বা আকৃতির, মাথায় কি থাকবে কোর্সিকা বিদ্যমান থাকবে, তারপর হচ্ছে কি এদের পলিপ থাকবে, মেডুসা থাকবে ইত্যাদি। তারপর চলে এলাম কি প্লাটিহেলমিনথিস, দেহটা চ্যাপ্টা আকৃতির যা পাতার নাই দেখতে। এই প্রাণীগুলোর দেহে কি থাকবে রেচনাঙ্গ হিসাবে শিখা কোষ ফ্লেম সেল বিদ্যমান। কমপ্লিট, ফ্লেম সেল বিদ্যমান থাকবে। আচ্ছা, এইবার চলে আসবো তাহলে নেমাথেলমিনথিস। নেমাথেলমিনথিস গ্রিক নেমা ইজ ইকুয়াল টু সুতা আকৃতি, আকৃতি। আর থেলমিনথিস মানে কৃমি। তাহলে গেছে সুতার ন্যায় আকৃতি যে কৃমিগুলো আসবে সেই কৃমিগুলো হচ্ছে এই নেমাথেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত। এরা লম্বা সুতার ন্যায় গোলাকার, সামনে কি হবে সামনের মুখ পিছনের মুখ সরু, আর মধ্যখান কি হবে একটু স্ফীত। যেমন চিত্র দেখলে বুঝতে পারবো এই যে কৃমি, তাহলে সামনের মুখ পিছনের মুখ কি হয়েছে সরু। এর নাম কি হয়েছে অ্যাসকারিস ফিগার, অ্যাসকারিস।
তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে কি, এই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীগুলান সুতা আকৃতি এবং লম্বা আকৃতি। কি হচ্ছে, সামনে এবং পিছনে মানে প্রথম এবং পশ্চাৎ দুই মুখী কি হবে অপেক্ষাকৃত সরু, আর মধ্যখান হবে স্ফীত। এদের কি থাকে, সিটা থাকে, খালি চোখে দেখা যায় না, কিন্তু এরকম থাকবে সিটা, এগুলোকে বলা হবে সিটা, যার মাধ্যমে সে হাঁটতে থাকে এবং চলে। তাহলে এই নেমাথেলমিনথিস পর্বের প্রাণীগুলো আমরা পাইলাম, যেটা হচ্ছে লম্বা সুতার ন্যায় আকৃতি এবং সম্মুখ প্রান্ত পশ্চাৎ প্রান্ত কি হবে, সরু হবে, মধ্যখান হবে স্ফীত মোটা। এটাই হচ্ছে সেই অভিধানিক আক্ষরিক অর্থে আমরা এই প্রথম বৈশিষ্ট্য এই পর্বের প্রাণীদের পেয়ে থাকি। আচ্ছা, তাহলে আমরা জানলাম কটা, মোট 4টা পর্বের সম্বন্ধে জানলাম। এইবার চলে আসবো 5 নম্বর, যেটা হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা গ্রিক বা ল্যাটিন অ্যানুলাস ইজ ইকুয়াল টু রিং। এবার তাহলে 5 নম্বরে হচ্ছে কি অ্যানিলিডা। এই পর্ব তাহলে ল্যাটিন অ্যানুলাস, অ্যানুলাস ইজ ইকুয়াল টু রিং, ইজ ইকুয়াল টু আংটি। তাহলে এই আংটির ন্যায় এই পর্বের প্রাণীগুলো কি হচ্ছে লম্বা লম্বাকৃতির, এবং আংটির ন্যায় গায়ে কি থাকবে রিংয়ের মতো বা আংটির মতো একটার পর একটা সজ্জিত থাকবে যে সমস্ত প্রাণীর দেহে, সেই সমস্ত প্রাণীগুলোকে আমরা বলবো কি অ্যানিলিডা পর্বের অন্তর্গত। এই পর্বের জীবনধারায় কি পাবো, জীবন দশাতে ট্রকোফোর লার্ভা, এক প্রকার লার্ভা পাবো যার নাম হচ্ছে ট্রকোফোর। ট্রকোফোর লার্ভা, ট্রকোফোর লার্ভা পাবো। তাহলে এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের কি সিলম থাকবে, সিলম প্রকৃত সিলম বিদ্যমান থাকবে। তারপর হচ্ছে ট্রকোফোর লার্ভা জীবন দশায় পাওয়া যাবে। তারপর হচ্ছে কি দেহটা আংটির মতো একটার পর একটা সজ্জিত থাকবে। এদেরকে আবার কি বলা হবে, হার্মোফ্রোডাইট। হার্মোফ্রোডাইট কাকে বলে, উভয় লিঙ্গ প্রাণী, যাদেরকে বলা হবে উভয় লিঙ্গ প্রাণী। হার্মোফ্রোডাইট, যা মেল অ্যান্ড ফিমেল অর্গান একই প্রাণীর দেহে বিদ্যমান থাকে, তাদেরকেই বলা হয় উভয় লিঙ্গ প্রাণী। ইংরেজিতে বলা হবে কি হার্মোফ্রোডাইট। তাহলে দেখতে লম্বা, যা আংটির মতো দেহটা সজ্জিত থাকবে। তারপরে যে এদের জীবন দেশে কি পাবো, ট্রকোফোর লার্ভা পাবো। এদেরকে আবার কি বলা হবে, উভয় লিঙ্গ প্রাণী বলা হবে। যেমন এক্সাম্পল, উদাহরণ, নেরিস। হেটারোনেরিস, তারপর হচ্ছে ফেরেটিমা, কেঁচো, বাংলায় বলা হবে কেঁচো। কেঁচো যাকে বলা হয় কৃষকের প্রকৃত বন্ধু কেঁচো। এই পর্বের অন্তর্ভুক্ত কোন পর্বের, অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কটা পর্ব পেলাম, মোট 10টা পর্ব পেলাম। আজকে 5টা পর্বের বর্ণনা দিলাম। 1 নম্বর পরিফেরা,
2 নম্বর নাইডেরিয়া, 3 নম্বর প্লাডেলমিন্থেস, 4 নম্বর নেমাথেলমিন্থেস, 5 নম্বর অ্যানেলিডা। এখন এই পর্বের প্রাণীগুলোর নাম, পরিফেরা পর্বের প্রাণীর নাম কি পেলাম? সাইকন, স্পঞ্জিলা। নাইডেরিয়া পর্বের প্রাণীর কি নাম পেলাম? হাইড্রা, সাবেলা, ম্যাট্রিপ্লোরাইট। তারপর হচ্ছে কি অরেলিয়া, ওবেলিয়া ইত্যাদি। তারপর প্লাডেলমিন্থেস, প্লাডেলমিন্থেস পর্বটা কি হবে? চ্যাপ্টাকৃতির পাতা সদৃশ্য প্রাণী, যার নাম পেলাম কি? ফ্যাসিওলা হেপাটিকা। তারপর পেলাম টিনিয়াস সোলিয়াম, যাকে বলা হয় যকৃৎ কৃমি এবং ফিতা কৃমি। ফ্যাসিওলা হেপাটিকা বলা হবে যকৃৎ কৃমি, যা যকৃতে বসবাস করে। আর টিনিয়াস সোলিয়ামকে বলা হবে ফিতা কৃমি। এইবার এই প্লাডেলমিন্থেস কি করে? যকৃতে ক্ষত সৃষ্টি করে এই পর্বের প্রাণীগুলো। এবার চলে আসবো নেমাথেলমিন্থেস। নেমাথেলমিন্থেস হচ্ছে কি? নেমা ইজ ইকুয়াল টু সুতা, সুতা আকৃতির, একেবারে ক্ষুদ্র সুতা আকৃতির এবং কৃমির মতো লম্বা। যে সমস্ত প্রাণীর আগা প্রান্ত এবং পশ্চাৎ প্রান্ত উভয় প্রান্তই হবে সরু আর মধ্যখানে হবে স্ফীত। এক্সাম্পল কি পেলাম? অ্যাসকারিস, উচিরিয়া ব্রাঙ্কপটি এক্সেট্রা। এবার 5 নম্বরে আছে কি হচ্ছে? অ্যানেলিডা। অ্যানেলিডা হবে কি? এদের দেহটা খণ্ডায়িত, কার মতো থাকবে? প্রায় আংটির মতো সদৃশ্য খণ্ডায়িত দেহ, খণ্ডায়িত। আচ্ছা, তারপর হবে কি? জীবন দশাতে পাবো প্রকোপর লার্ভা। তারপর এরা কি হবে? উভয় লিঙ্গ প্রাণী। কি হবে? উভয় লিঙ্গ প্রাণী। এদের দেহে আর কি থাকবে? সিলম বিদ্যমান থাকবে। প্রকৃত সিলম, সিলম কাকে বলে? যা দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যে যে ফাঁকা গহ্বর বিদ্যমান, সেই গহ্বরকে বলা হয় সিলম। তাহলে এই গেল 5টা পর্ব। 5টা পর্বের অ্যানেলিডা পর্বের উদাহরণ প্রাণীগুলোর নাম কি? কেঁচো, নেরিস, হেটারোনেরিস ইত্যাদি এক্সেট্রা। এই 5টা পর্ব সম্বন্ধে আজকে জানলাম। আগামী ক্লাসে বাদ বাকি আর 4টা জানব। আজকে এই পর্যন্তই শেষ।